হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম এক্সাম কমরেডস ইউনিভার্সিটিতে। আমি অর্ণব শর্মা। আহ, তোমাদের ক্লাস অনুযায়ী আজকে ডেসক্রিপটিভ পেপারের একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা এই বছরে খুবই খবরে এসেছে, সেটা নিয়ে চলে এসেছি। অবশ্যই তোমরা থাম্বনেল দেখে সেটা বুঝেই গেছো, সেটা হচ্ছে যে মহাকুম্ভ মেলা 2025, যেটা ট্রেন্ডিং টপিক, হট টপিক আপকামিং এক্সামগুলোর জন্য। সুতরাং তোমরা আশা করি প্রতিটা টপিক, এই টপিকগুলো কভার করে যাচ্ছ এবং দেখে নেওয়া যাক অ্যান্সার রাইটিংয়ের মোল্ড কী হওয়া উচিত এবং তার আগে তথ্য কীভাবে কোন আঙ্গিকে দেখতে হবে সেগুলোকেও আমরা পর্যালোচনা করার আমরা একটা চেষ্টা করি। চলো, যারা নতুন তাদেরকে বলে রাখি যে এই টপিকটা কেন ইম্পর্টেন্ট একটু দেখে নাও। সেটা হচ্ছে দ্য হিন্দু টাইমস, এই যে নিউজ, এছাড়াও অনেক জার্নালে, অনেক রকম নিউজ পেপারে অনেক রকম খবর বেরিয়েছে। বিভিন্ন রকম খবরের তথ্য অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে ভাই দেখো, 2019 সালে লাস্ট যে কুম্ভটা হয়েছিল আর 2025 সালে যে কুম্ভটা হচ্ছে, এর মধ্যে একটা বিস্তর ফারাক রয়েছে। লাস্ট কুম্ভতে 24 কোটি লোক এসেছিল, যেটা কিন্তু মহাকুম্ভ ছিল না। কিন্তু এবারের এই মহাকুম্ভতে প্রায় 65 কোটি লোক এসছে বা তারও বেশি লোক সমাগম হয়েছে। যেখানে এই মেলাটা আয়োজন করা হয়েছে, অর্থাৎ এলাহাবাদ উত্তরপ্রদেশের, সেখানে জায়গাটা ছিল, এরিয়াটা ছিল প্রায় 4000 হেক্টর এরিয়া, এবং যেখানে প্রায় 1,50,000 টেন্ট বা তাঁবু খাটানোর ব্যবস্থা করা হয়েছিল। এবং পুরো মেলাটাকে পর্যবেক্ষণ করার জন্য বা নিরাপত্তা দেওয়ার জন্য 40,000 পুলিশ অফিসার নিয়োগ করা ছিল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর সার্ভিলেন্স সিস্টেম ছিল, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ম্যাপিং সিস্টেম ছিল। এছাড়াও কিউআর ফর পাবলিক অ্যাক্সেস, মানে কিউআর কোড ছিল, ঠিক আছে, এই মেলাটাকে ঠিকঠাক করে মনিটরিং করার জন্য। এছাড়াও যদি খবর দেখি, এই 45 দিনের যে মেলার আয়োজন করা হয়েছে, সেখানে 65 কোটি লোক বা পুণ্যার্থী তীর্থযাত্রী যেমন এসছে, সেখানে কি সমস্যা হয়েছে, কি ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেটা আজকে ক্লাসে আমরা অ্যানালিসিস করব। এবং যদি লাস্ট যে দিনকে এই কুম্ভ মেলাটা আয়োজন করা হলো, লাস্ট সেই লাস্ট ডেট তথ্যগুলো যদি দেখি খবরের কাগজের থেকে বা নিউজ মিডিয়া থেকে, তাহলে দেখতে পাচ্ছি যে এই লাস্ট দিনকেই 2.5 কোটি তীর্থযাত্রী, যেটা এক্সপেক্ট করা হয়েছে, তারা কিন্তু তার বেশি সংখ্যক লোকজন কিন্তু এখানে ভিজিট করেছে। এবং এখানে প্রয়াগরাজের সেই দিনকে সমস্ত রকম ভেহিকেলের এন্ট্রি বন্ধ করে দিতে বাধ্য হয় সরকার, কারণ তাহলে সামলানো যাচ্ছিল না, পরিস্থিতি সামলানো যাচ্ছিল না। ইন্ডিয়ান রেলওয়ে রানিং মোর দ্যান 350 ট্রেনস টু ফ্যাসিলিটেট দ্য রিটার্ন অফ পিলগ্রিমেজ। এই যে 2.5 কোটির বেশি সংখ্যক লোকজন লাস্ট দিনকে গেছিল, তার জন্য ভারতীয় রেল ব্যবস্থাও কিন্তু 350 খানার ওপর ট্রেনের ব্যবস্থা করেছিল, যাতে পুণ্যার্থীরা ফিরে যেতে পারে কোনো রকম হ্যাজার্ডাস ছাড়া। এবং প্রয়াগরাজ এয়ারপোর্টস ডেইলি ফ্লাইট ফিগার্স 70 ফ্রম অ্যাভারেজ 40, 40 থেকে 70টা মোটামুটি গড়ে ফ্লাইট ওড়াউড়ি করেছে এই লাস্ট দিনের খবর অনুযায়ী। এবং যদি দেখা যায় টোটাল স্নান কত লোক করেছে, তাহলে হিসাব দেখা যাচ্ছে যে একদম অন দ্য ভেরি লাস্ট ডে 26শে ফেব্রুয়ারি 2025, যেটা খুব সাম্প্রতিককালে গেল, সেই দিনকে প্রায় 1.32 ক্রোর লোকজন স্নান করেছে, সেটা প্রায় 16 ঘন্টার মধ্যে। এবং টিল লাস্ট ডেট, এই যে 25 ফেব্রুয়ারি, এই লাস্ট দিনকে বাদ দিলে প্রায় 64.77 ক্রোর পিপল কিন্তু তারা পুণ্যার্থী এই মহাকুম্ভের অংশগ্রহণ করেছে। এবং যেটা রেকর্ড হয়েছে 21শে ফেব্রুয়ারি, যেখানে ম্যাক্সিমাম এরা সিঙ্গেল ডেতে ম্যাক্সিমাম ফ্লাইট ওড়াউড়ি করেছে, বিমান চলেছে 236টা, এবং মোস্ট প্যাসেঞ্জার ফ্লাইং ইয়া সিঙ্গেল ডে, একটা নির্দিষ্ট দিনে পার্টিকুলার 21শে ফেব্রুয়ারিতে ম্যাক্সিমাম প্যাসেঞ্জার গেছে এটা সিঙ্গেল ডেটে 24,512 জন। তো সেই নিরিখে বুঝতেই পারছ, সংখ্যা তথ্যের নিরিখে বিভিন্ন আসপেক্টসে যে মহাকুম্ভ শুধুমাত্র কেন ট্রেন্ডে রয়েছে, কেন খবরে রয়েছে, কেন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রকম জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, খবরে উঠে আসছে, তর্ক বিতর্ক, পক্ষ বিপক্ষ, নানা রকম মন্তব্য উঠে আসছে, তার সঙ্গে আইটি বাবা, তার সঙ্গে এরমও দেখা গেছে যে যারা সায়েন্স পড়েন বা পড়েছেন বা পড়ান, তারাও সবাই ঢলে 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 পূর্ণ করতে চলে গেছেন। আদৌ কি পূর্ণ আছে না পূর্ণ নেই, তর্ক বিতর্কের জায়গাগুলোকে নিয়ে এর ইতিহাস, পৌরাণিক তত্ত্ব, সামাজিক ব্যাখ্যা, অর্থনৈতিক ব্যাখ্যা, রাজনৈতিক ব্যাখ্যা নিয়ে আজকের সেশন। সেটা হচ্ছে
এই মহাকুম্ভ মেলা 2025 সাল, যেটা ডেসক্রিপটিভ পেপারের জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক। আশা করি তোমাদের কাজে লাগবে এটা, তো মন দিয়ে সেশনটা আজকে করো। এবং যারা নতুন তাদেরকে বলে রাখি ভাই, আমাদের যে এক্সাম কমরেডস ইউনিভার্সিটি তার যে চ্যানেলে তুমি ক্লাস করছো, সেটা ইউটিউব চ্যানেলে, তার দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। এই সমস্ত ক্লাসের নোটপত্র, অন্যান্য বিষয়, প্রতিটি বিষয়ের কিন্তু নোটপত্র আমরা পিডিএফ আকারে টেলিগ্রাম গ্রুপে এবং চ্যানেলে দিয়ে রাখি। তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্কে চলে যাও। এছাড়াও আদার সোশ্যাল মিডিয়া যে হ্যান্ডেলগুলো রয়েছে সেখানে তোমরা সংযোগ স্থাপন করতেই পারো, কারণ সামনে যে পরীক্ষাগুলো আসছে সেই নিরীক্ষা আমাদের কি ক্লাসের প্রোগ্রাম, কখন কি চলছে, তার নোটপত্র কি হচ্ছে না চলছে, তোমাদের সঙ্গে কিন্তু আমরা শেয়ার করি। তার কারণ তুমি, আমি, আমরা সবাই এক্সাম কমরেডস, আমার এক্সাম কমরেড পরিবার। সুতরাং সবাই মিলে চলো আমরা তৈরি হই আমাদের লক্ষ্যের জন্য। এবং সেই নিরিখেই বলি, যেহেতু ওবিসি কেস নিয়ে একটা আবার সাম্প্রতিককালে খবর চলছে, 2025 সালে দাঁড়িয়ে যে লাস্ট মিসলিনিয়াস সার্ভিসের প্রিলিমস গেল, ক্লার্কশিপ গেল, তো সেই পরীক্ষাটার কিন্তু মেন্স হবেই, কারণ সেটি ওবিসি কেসের আগের প্রেক্ষাপটে অনগোয়িং প্রসেসের মধ্যেই রয়েছে। সুতরাং এই যে লাস্ট যে মেন্সটা আসছে সামনে, মে মাস এবং জুন মাস, তার ডেট মোটামুটি বলে দিয়েছে ভাই। প্রস্তুতি নাও, তার কারণ 26 সালে ভোট রয়েছে। আশা করা যায় একটা বিশাল সংখ্যক যে ভ্যাকান্সি রয়েছে সেই নিরিখে কিন্তু বিপুল একটা নিয়োগ হবে। তোমার কেরিয়ারটা তোমার হাতে, ইয়োর লাইফ ইয়োর চয়েস। সুতরাং প্রস্তুতি তুঙ্গে নাও ভাই, মানে ঠিকঠাকভাবে যারা পরীক্ষা দিয়েছো তারা কিন্তু দ্বিধায় থেকো না, প্রস্তুতি থাকো। কারণ যদি তুমি ভুল করে পড়াশোনা এখন না করো, তাহলে ঠিক করে পাশ করে গেলে ঠিক করে কিন্তু ফেল করে যাবে। সুতরাং প্রস্তুতি নিতে থাকো, যেখানেই প্রস্তুতি নাও। আর তুমি যদি সঙ্গে আমাদের সাথে যুক্ত হতে চাও, তাহলে সেক্ষেত্রে একদম প্রতিটি বিষয়ের, সেটা ইংরাজি হোক কি বাংলা হোক কি জিকে জিএস পেপার হোক কি ম্যাথ হোক, প্রতিটি বিষয়ে সপ্তাহে 7 দিনের 7 দিন ক্লাস, তোমরা জানো। সেটা এখন সপ্তাহে 7 দিনের 7 দিন শুধু নয়, 9টা করে ক্লাস দেওয়া হচ্ছে। সেটা অনলাইন পেইড ব্যাচ রয়েছে, যেমন অফলাইনেও রয়েছে বেলঘড়ি এবং নয়টি চত্বরে। এবং যারা শুধুমাত্র জিএস নিয়ে জর্জরিত তাদের জন্য বলে রাখি ভাই, আমার পার্সোনাল ব্যাচ রয়েছে এবং সেই ব্যাচে কিন্তু আমার সপ্তাহে 2 দিন করে অ্যানালিটিক্যাল ক্লাস যাই, খাতা চেকি সমস্ত কিছুই হয়ে থাকে। এনিওয়ে, ব্যাক টু দ্য পয়েন্ট, যে পয়েন্ট আমরা বলছিলাম যে মহাকুম্ভ এতগুলো কাণ্ড আমরা দেখছিলাম, তার পরতে পরতে গল্পগুলোতে আমরা চলে আসি। প্রথম যে জিনিসটা আমাদের রাখতে হবে, যে কুম্ভ মেলা বা মহাকুম্ভ, এখানে একটা কুম্ভ শব্দ বারবার করে আসছে। এই কুম্ভ শব্দটা আসছে কুম্ভক থেকে, সংস্কৃত শব্দ কুম্ভক থেকে আসছে, যার অর্থ আমরা বিভিন্ন রকম দিক থেকে আলোচনা করতে পারি। সংস্কৃত বিভিন্ন রকম যে অরিজিনগুলো রয়েছে, বেদ রয়েছে, বিভিন্ন রকম বেদে, ঋগ্বেদ কিংবা সামবেদ কিংবা অথর্ববেদ, সমস্ত রকম বেদেই কিন্তু আমরা তার নাম পাচ্ছি কুম্ভ, এবং যার মানে হচ্ছে যেটা কলসি, যে কলসির মধ্যে বা কলসের মধ্যে যেখানে অমৃত লুকিয়ে রয়েছে, যে অমৃত নাকি পান করলে তুমি অমরত্ব পাওয়া যায়, সেখান থেকেই এই কুম্ভ শব্দের উৎপত্তি। যেটা এই পার্টিকুলার যে মহাকুম্ভ মেলাটা হচ্ছে, সেটা এবছর ভারতবর্ষের উত্তরপ্রদেশের রাজ্যের প্রয়াগরাজে বা এলাহাবাদে আয়োজিত হলো সাম্প্রতিককালেই, তোমরা সেটা জানো ভালো করে। এবং যেটা গঙ্গা, যমুনা এবং ঐতিহাসিক যে সরস্বতী নদী রয়েছে তার সঙ্গমে রয়েছে, ত্রিবেণী সঙ্গমে। এবং 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি 2025 সালের মধ্যে এই প্রোগ্রামটা কিন্তু আয়োজিত হয়েছে। তো যে স্কেডিউল 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি, এটা কিন্তু পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স, সুতরাং এটা খেয়াল রাখতে হবে তারিখগুলো। ওকে, আমরা এবার এর বিভিন্ন আঙ্গিক একটু দেখার চেষ্টা করি, তারপরে মানে আর্ট অফ অ্যান্সার রাইটিংয়ে চলে যাব। ভারতের 4টি স্থান যেখানে মূলত আমরা জানি যে মহাকুম্ভ বা কুম্ভ মেলা আয়োজিত হয়। মহাকুম্ভ শুধু নয়, মহাকুম্ভ ইজ এ পার্ট অফ দ্য কুম্ভ। তার কি কি ভাগ সেগুলো আমরা পড়বো এক এক করে, এবং এর সঙ্গে পশ্চিমবঙ্গের কোনো কানেকশন আছে কিনা সেটাও আমরা দেখে নেব, চাপ নেই। তো ভারতে 4টি স্থানে হয়ে থাকে স্যার। কোথায় কোথায় তোমরা প্রত্যেকেই জানো, যে হরিদ্বারে হয়ে থাকে, এলাহাবাদে হয়ে থাকে মানে প্রয়াগরাজ, এবং নাসিকে হয়ে থাকে, এবং উজ্জয়িনীতে হয়ে থাকে। ঠিক আছে, হরিদ্বার যেটা গঙ্গার তীরে এখানে আয়োজিত হয়ে থাকে, এলাহাবাদ প্রয়াগরাজ গঙ্গা, যমুনা এবং সরস্বতীর ত্রিবেণী সঙ্গমে হয়ে থাকে, নাসিক শিপ্রা নদীর তীরে হয়ে থাকে, এবং গোদাবরীর তীরে হয়ে থাকে উজ্জয়িনীতে। ঠিক আছে, কোন নদীর তীরে কোন শহর এটাও পরীক্ষায় দেয়, এবং সেই নিরিখেও মনে রাখবে মাইথোলজিক্যাল এই জায়গাটা ইম্পর্টেন্ট। আমরা যদি মাইথোলজিগুলো দেখে নিই, যে প্রথমে দেখা যায়, যদি আমরা রাজ্যগুলোকে দেখে রাখি ভাই, হরিদ্বার উত্তরাখণ্ড এখানে হয়ে থাকে একটা, প্রয়াগরাজ উত্তরপ্রদেশ এখানে হয়ে থাকে এলাহাবাদে, উজ্জয়িনী স্যার এটা পার্টিকুলার আমাদের মধ্যপ্রদেশ এখানে হয়ে থাকে, এবং মহারাষ্ট্রের পার্টিকুলার এই নাসিকে, ত্রিম্বকেশ্বর নাসিকে স্যার এটা হয়ে থাকে শিপ্রা নদীর তীরে। সুতরাং প্রতিটা জায়গা কিন্তু ইম্পর্টেন্ট, নর্থ থেকে সাউথ অ্যাসেন্ডিং ডিসেন্ডিং গুলো ভালো করে দেখে নাও।
উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র, এই 4টে জায়গায় কিন্তু ভারতবর্ষে কুম্ভ মেলা আয়োজিত হয়ে থাকে। যদি আমরা এর ডিটেলে চলে যাই একটুখানি, তাহলে দেখতে পাবো কুম্ভ মেলার টাইপস বা প্রকারভেদ কি কি আছে। কুম্ভ মেলা সারা পৃথিবীতে 4টে মূলত ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পূর্ণ কুম্ভ, কমপ্লিট কুম্ভ, যেটা 12 বছর অন্তর অন্তর প্রয়াগরাজে হয়ে থাকে, যেটা ওই গঙ্গা, যমুনা, সরস্বতীর যে ত্রিসঙ্গম জায়গা, সেখানে পূর্ণ কুম্ভ 12 বছর অন্তর অন্তর হয়ে থাকে। অর্ধকুম্ভ প্রত্যেক 6 বছর অন্তর অন্তর হয়, এটা ওই মাইথোলজিক্যাল ভাবে এবং ভারতীয় শাস্ত্রজ্ঞ জ্যোতিষমত অনুযায়ী যে গ্রহের অবস্থান অনুযায়ী হয়ে থাকে। অর্ধকুম্ভের আয়োজন করা হয়, সেটা প্রয়াগরাজ অথবা উজ্জয়িনীতে হয়ে থাকে। কুম্ভ যেটা প্রত্যেক 3 বছর অন্তর অন্তর হয়ে থাকে, গ্রহের অবস্থান থেকেই একই রকম ভাবে যেটা কোথায় হবে সেটা নির্দিষ্টকরণ করা হয় কোন স্থানে হবে। এবং মহাকুম্ভ যেটা 144 বছরে একবার হয়ে থাকে, 144 বছরে একবার হয়ে থাকে এবং এর পেছনে গল্প আছে। জ্যোতিষশাস্ত্র মতে মেষ রাশির চক্রে বৃহস্পতি, সূর্য এবং চন্দ্র, জুপিটার, সান আর মুন মকর রাশিতে যখন প্রবেশ করে তখন মহাকুম্ভ মেলার আয়োজন করা হয়। আসলে 12 বছরের পূর্ণ কুম্ভের 12টি চক্র পূর্ণ হলে তবেই এই মহাকুম্ভের যোগ তৈরি হয়, অর্থাৎ 144 বছর পর পর এই মানে যোগটা তৈরি হচ্ছে বলে এই আয়োজনটা করা হচ্ছে। মানে যদি তোমাকে বলা হয় 2025 সালে মহাকুম্ভ মেলা হলো, তাহলে নেক্সট কবে হবে? 144 বছর পর, অর্থাৎ দাঁড়াবে 2169 সালে আবার হবে তোমার মহাকুম্ভ মেলা হিসাব অনুযায়ী। যে সময় হয়তো আমাদের যদি ভিডিওটা থেকে যায়, তাহলে হয়তো তখনকার কোনো প্রজন্ম দেখবে, তুমি আমি হয়তো থাকবো না, স্বাভাবিকভাবেই 169 বছর বয়সে, 2169 বছর বয়সে ওই সালে গিয়ে আবার হবে। 2169 ইয়ার কি ওখানে হবে, ওই সালে গিয়ে হবে। এছাড়াও আরেকটা কুম্ভ মেলা হয় স্যার, তাকে বলা হয় মাঘ কুম্ভ বা মাঘী কুম্ভ মেলা বলা হয়। এটাকে বলা হয় মিনি কুম্ভ মেলা, যেটা প্রতি বছরই হয়ে থাকে, শুধুমাত্র প্রয়াগরাজে ছোট করে হয়। হিন্দু পঞ্জিকা যেটা আছে, তো সেটা মাঘ মাসে সেটা আয়োজিত করা হয় প্রয়াগরাজে, যেটাকে মাঘী কুম্ভ বা মিনি কুম্ভ বলা হয়ে থাকে। ঠিক আছে, তো মূলত 4টে ভাগে কুম্ভ মেলা হয়ে থাকে। যদি আমরা তার স্কেডিউলটা একটু দেখে রাখি, 4 ধরনের যে কুম্ভ হয় তার যদি আমরা স্কেডিউলটা দেখে নিই স্যার, দেখে রাখো স্কেডিউল অনুযায়ী কিরকম দেখাচ্ছে। যদি আমরা আপাতভাবে আমাদের যে সাম্প্রতিক সময়সীমা গেছে তাকে নিয়ে মেজারমেন্ট করার চেষ্টা করি, যে 2010 সালে হরিদ্বারে কুম্ভ মেলা হয়েছে। ঠিক আছে, 2013 সালে কুম্ভ মেলা হয়েছে প্রয়াগরাজে, 2015 সালে নাসিকে হয়েছিল এবং 2016 সালে হয়েছিল কুম্ভ মেলা উজ্জয়িনীতে। আবার 2021 সালে হলো আবার হরিদ্বারে, আবার 2027 সালে হবে কুম্ভ মেলা নাসিকে, আবার 2028 সালে কুম্ভ মেলা হবে পার্টিকুলার উজ্জয়িনীতে। তো নেক্সট কবে আসছে এটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের পোর্শন। একটু ভাই পারলে স্ক্রিনশট তুলে রাখ, বা নোট তো পারলে আমি তোমাদের দিয়ে দেবো এই টেলিগ্রাম গ্রুপে, তোমরা পুরোটা দেখে নিও, একটু খেয়াল রাখো। খুব ইম্পর্টেন্ট, 2025 সালে কিন্তু এই মহাকুম্ভ মেলা আয়োজন করা হয়েছে প্রয়াগরাজে। এছাড়াও অর্ধ কুম্ভ মেলা 2016 সালে লাস্ট হয়েছিল হরিদ্বারে, তার সঙ্গে হয়েছিল পার্টিকুলার 19 সালে হয়েছিল প্রয়াগরাজে, আর 2027 সালে আবার হবে অর্ধকুম্ভ হরিদ্বারে। ঠিক আছে, দিস আর দ্য ডেটা, রিসেন্ট ডেটা, এগুলো একটু খেয়াল রেখো ভাই। চলো পরের টপিকে যদি চলে যাই, যে ভাই অনুষ্ঠানটা যেটা হিন্দু একটা বড় সড়ো পিলগ্রিমেজ একটা অনুষ্ঠান, সেলিব্রেশন, কুম্ভ মেলা। তো এইখানকার আয়োজনটা কেন হয় এবং তার গল্পগুলো কি? মূলত গল্প হচ্ছে, মূলত আচার আচরণ হচ্ছে 3-4টে রয়েছে। সেগুলো কি? শাহী স্নান বা যাকে রাজকীয় স্নান বলা হয়, অর্থাৎ যারা সাধু সন্ন্যাসী যারা আসেন, যারা তীর্থযাত্রী, যারা পুণ্যার্থী, যারা পুণ্য করতে চাইছেন, অমরত্বের স্বাদ নিতে চাইছেন, তারা একদম নদীতে স্নান করতে আসেন, শাহী স্নানে আসেন এই ত্রিবেণী সঙ্গমে। এছাড়া পূজা অর্চা প্রার্থনা করা হয়ে থাকে একদম নদীর তীরবর্তী অঞ্চলে, নদীর তীরে দাঁড়িয়ে, ত্রিবেণী সঙ্গমে দাঁড়িয়ে আধ্যাত্মিক আলোচনায় তারা যোগ দেন সাধু সন্ন্যাসীরা, এবং বিভিন্ন রকম যজ্ঞকাণ্ডের মাধ্যমে, অগ্নিকাণ্ডের মাধ্যমে ভগবানকে তারা প্রার্থনা করেন, ঈশ্বরকে পুজো আচ্ছা করে থাকেন। এছাড়া ধর্মীয় শোভাযাত্রা করা হয়ে থাকে, যেখানে সাধু সন্ন্যাসী, গুরু, ভক্ত, সমস্ত মানুষ যারা বিশ্বাস করছেন সমস্ত মানুষের সমাগম হয় এবং তারা একটা ধর্মীয় শোভাযাত্রা বার করেন।
এবং সাম্প্রদায়িক প্রার্থনা এবং আধ্যাত্মিক যে বক্তৃতাগুলো হয় সেগুলো আলোচনা করা হয় এবং সেগুলো বক্তৃতাগুলো এখানে হয়ে থাকে। সাধু সন্ন্যাসী ধর্মনেতারা যারা আসেন, ভক্ত যারা আসেন, তাদের একটা আধ্যাত্মিক চেতনার বিকাশের জন্য, তারা কেন হয়েছে কুম্ভ, কি কারণে হবে, কি সমাজ ব্যবস্থার জীবনযাপন, তার ধর্মীয় শাস্ত্রীয় শিক্ষা প্রদান করার জন্য এই মেলাগুলো হয়ে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে মূল কালচার। এবার শাহী স্নান, যেটা বললাম যে পুণ্যার্থীদের স্নান, অর্থাৎ মহাকুম্ভ মেলায় যারা ধার্মিক লোকজন, সেই ধার্মিকদের যে স্নান তাকে শাহী স্নান বলা হচ্ছে। যদি আমরা তারিখগুলো দেখে নিই, এবছর পার্টিকুলার 2025 সালের তারিখগুলো দেখে নিই, তাহলে তার তিথি অনুযায়ী কিন্তু স্নায়ুসান হয়েছিল বা হয়েছে সাম্প্রতিককালে। সেটা কি, প্রথম স্নায়ুসানের যে আয়োজন করা হয়েছিল সেটা 13ই জানুয়ারি 2025 সালে হয়েছিল, 13ই জানুয়ারি পৌষ পূর্ণিমাতে। ডেটাগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের নোট ডাউন করার জন্য। দ্বিতীয়ত স্যার, দ্বিতীয় শাহী স্নান হয়েছিল 14ই জানুয়ারি 2025 সালে মকর সংক্রান্তির দিনকে। তৃতীয় শাহী স্নান তোমার হয়েছিল 29শে জানুয়ারি 2025 সালে মৌনী অমাবস্যায়, যেদিনকে দুর্ঘটনাও ঘটে, সেগুলোও কি, সেগুলো আলোচনা করব। চতুর্থ স্নায়ু স্নান তোমার হয়েছে 2 ফেব্রুয়ারি 2025 সালে মাঘী পূর্ণিমার দিন। এবং ষষ্ঠ এবং শেষ স্নায়ু স্নান 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন, সাম্প্রতিককালেই গেল। সেই দিনকেও আলোচনা করা হয়েছে, যেদিনকে ব্যাপকভাবে কিন্তু ফ্লাইট চলাচল করেছে, যাত্রী এসছে। ঠিক আছে, তো যদি আমরা ইতিহাসের প্রেক্ষাপটে চলে যাই, ব্যাকগ্রাউন্ডে চলে যাই স্যার, তাহলে কি কি দেখবো? যে প্রথম কুম্ভ মেলা কবে তাহলে আয়োজন করা হচ্ছিল? এ তো হালফিলের কুম্ভ মেলা। এর অতীতটা কি, এর ইতিহাসটা কি? ইতিহাস ঘাটলে দেখা যাবে যে কোনো কোনো প্রাচীন শাস্ত্র অনুসারে যদি আমরা দেখি, তাহলে দেখবো কুম্ভ মেলা প্রথম আয়োজিত হচ্ছিল সত্য যুগে। আমাদের হিন্দু মাইথোলজি অনুযায়ী, শাস্ত্র অনুযায়ী সত্য যুগে আয়োজন করা হয়েছিল। তবে এই সত্য যুগ, সেখানে প্রথম কুম্ভ কবে ঠিক হয়েছিল, কে আয়োজন করেছিল, কোথায় আয়োজন করা হয়েছিল, এর কোনো ডাইরেক্ট তথ্য পাওয়া যায়নি। যদি তথ্য এটাই বলে, শাস্ত্র এটাই বলে যে একটা ঘটনা, সেটা হচ্ছে সমুদ্র মন্থনের ঘটনাটা। তোমরা সেটা সবাই অলরেডি পড়ে ফেলেছো বা শুনে ফেলেছো। সমুদ্র মন্থনের পর থেকেই নাকি কুম্ভমেলার আয়োজিত হয়ে যায়, এটাই একটা প্রচলিত বিশ্বাস, ধার্মিক বিশ্বাস হয়ে রয়েছে। এবং কোনো কোনো বিশেষজ্ঞ তারা আরো এক ধাপ পড়ে এগিয়ে বলছে যে এটার বাস্তবিক চেহারা আসছে আনুমানিক 850 বছরের পেছন থেকে। অর্থাৎ এই কুম্ভ মেলা যেটা সাম্প্রতিককালে বেশ হচ্ছে, সেই মেলাটা কিন্তু হচ্ছে ভারতবর্ষের প্রেক্ষাপটে 850 বছর ধরে, মানে 850 বছরের একটা পুরনো গল্প। এবং কার হাত ধরে হচ্ছে? বেশ কিছু লোকজন বলছে আদি শঙ্করাচার্যের হাত ধরে প্রথম কুম্ভ মেলা শুরু হয় বলে অনেকে জানাচ্ছেন। আবার অনেক ইতিহাসবিদ তারা আবার ইতিহাসের বিভিন্ন রকম পৃষ্ঠা খুঁড়ে তথ্য জোগাড় করেছেন এবং বলছেন যে গুপ্ত যুগে প্রথমবারের জন্য নাকি এই কুম্ভমেলা আয়োজন করা হয় এবং সম্রাট হর্ষবর্ধনের আমলেও এই কুম্ভ মেলা নাকি নিয়মিত হতো এবং তারও প্রমাণ পাওয়া যাচ্ছে। যদি আমরা ইতিহাসের প্রেক্ষাপটগুলো একটু দেখে নিই, তাহলে দেখতে পাবো যে সম্রাট হর্ষবর্ধনের আমলে কুম্ভমেলা যেখানে আয়োজন করা হচ্ছিল তার প্রামাণ্য নথি পাওয়া যায়, তার নথি পাওয়া যাচ্ছে, হিস্ট্রিক্যালি নথি পাওয়া যাচ্ছে, ডকুমেন্টেশন পাওয়া যাচ্ছে। আমরা জানি বিখ্যাত প্রখ্যাত চৈনিক পর্যটক, তার নাম হচ্ছে হিউয়েন সাং, তিনি যখন ভারতবর্ষ সফরে এসেছিলেন, তার গ্রন্থে আমাদের এই কুম্ভ মেলার উল্লেখ রয়েছে। সুতরাং ধরে নেওয়া হয় হর্ষবর্ধনের আমল থেকে কিন্তু এটা হচ্ছে, কারণ ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে তথ্য পাওয়া যাচ্ছে। যদি শাস্ত্রমতে বলছে এটা আরো পুরনো, সেই পার্টিকুলার সমুদ্র মন্থনের পর থেকেই হচ্ছে। তো এই যেটা হর্ষবর্ধনের আমলে, সেটা যদি ইতিহাসের প্রেক্ষাপট দেখা যায় বা হিউয়েন সাংয়ের ভাষ্য দেখা যায় তার বিবরণীতে, তো প্রয়াগে যেখানে ত্রিনদীর সঙ্গম, অর্থাৎ পার্টিকুলার এই যে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর যে সঙ্গম, সেই ত্রিবেণী সঙ্গমে হর্ষবর্ধন প্রতি 5 বছর অন্তর অন্তর কুম্ভ মেলার আয়োজন করতেন। সেখানে তিনি নিজের সমস্ত কিছু দান তো করতেন, এমনকি নিজের পরনের পোশাকটুকুও তিনি কিন্তু যারা পুণ্যার্থী, যারা গরিব দুঃখী প্রজা তাদের মধ্যে বিলি দিতেন। অর্থাৎ হর্ষবর্ধনের আমল থেকে কিন্তু কুম্ভ মেলার আয়োজন হচ্ছে, তার তো ঐতিহাসিক প্রামাণ্য আমরা দেখতে পাচ্ছি। মাইথোলজিক্যাল বা এই ইতিহাসের প্রেক্ষাপটের যে রহস্যগুলো লুকিয়ে রয়েছে, সেই রহস্যগুলোকে যদি আমরা একটুখানি নাড়াঘাটা করি, তাহলে কতগুলো পয়েন্ট উঠে আসে। সেই পয়েন্টগুলো কি? সমুদ্র মন্থনের কথা আমরা প্রত্যেকেই এই জিনিসটা বিশ্বাস করি এবং সেটা প্রত্যেকে পাই। বেশ কিছু পুরাণ বা শাস্ত্র আমাদেরকে সেই সাহস দেখায় যে ভাই এটা সমুদ্র মন্থনের পর থেকে আসছে। সেটা কি? শিব পুরাণে আছে, মৎস্য পুরাণে পাওয়া যাচ্ছে, পদ্ম পুরাণে পাওয়া যাচ্ছে, ভবিষ্য পুরাণ সহ নানা রকম পুরাণেই পাওয়া যাচ্ছে। ঠিক আছে, সমুদ্র মন্থনের সময় অমৃত কলস, মানে বলা হয়ে থাকে যে যখন আর কি
সমুদ্র মন্থন হয় সেই সময় দেবী লক্ষ্মী পাতাল লোকে বিরাজ করছেন এবং সেই সময় পার্টিকুলার দেবতারা বিষ্ণুর কাছে যান যে এরকম করে তো দেবতা লাভ ঠিকঠাক থাকবে না, সুতরাং আপনি উদ্ধার করুন। তো এই নিয়ে সমস্ত যে দৈবিক যে জায়গা ছিল, যা যে যে বিপুল সমৃদ্ধি ছিল, পাতাল লোক থেকে উদ্ধার করতে হবে। তো সমুদ্রের তলা থেকে যে যে সমস্ত জিনিস উত্থান করতে হবে, মন্থন করতে হবে, তার জন্য যুদ্ধ শুরু হয় দেবতাকুল এবং রাক্ষসকুলের মধ্যে। এবং সেই যুদ্ধ 12 দিন ব্যাপী হয়। এবং যেহেতু দেবতাদের 12 দিন মানে হচ্ছে ওদের এক একটা দিন 12টা বছরের সমান দেবতাদের হিসাবে, আমাদের মানুষদের হিসাবে নাকি 12 বছরের সমান, এটা হিন্দু মাইথোলজি অনুযায়ী বলছে। তো সেই নিরিখে যে এই 144 পরে কিন্তু এই অমৃত ভাণ্ডার কলসিটা উপর দিকে উঠেছিল আরো অনেক প্রাচুর্যের সঙ্গে সঙ্গে। ঠিক আছে, তো সমুদ্র মন্থনের সময় এই অমৃত কলস উঠে আসে এবং সেই অমৃত যা পান করলে নাকি কোনো রকম ভাবে আর তার শেষ নেই, অমরত্ব লাভ হবে, সেই অমৃতের অধিকার নিয়ে দেবতা এবং অসুরদের মধ্যে একটা বিশাল বড় সংঘাত শুরু হয়। এবং অসুররা অমৃত কলস দখল করলে বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেন, স্ত্রী রূপ ধারণ করে তিনি অসুরদেরকে ভুলিয়ে কলস নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং তিনি দেবরাজ ইন্দ্রের ছেলে জয়ন্তকে বলেন যে কলস তুলে নিয়ে চলে যাও। এবং জয়ন্ত কাক কাকের রূপ ধারণ করে নিয়ে তিনি কলস ঠোঁটে করে উড়ে যান এবং সেই সময় কয়েক ফোঁটা অমৃত নাকি ভারতবর্ষেরই এই 4 জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যায়, যে 4 জায়গায় আয়োজন করা হচ্ছে কুম্ভ মেলা। সেটা হচ্ছে প্রয়াগরাজ, উজ্জয়িনী, হরিদ্বার এবং নাসিক। অন্যদিকে আহ, এই যে জয়ন্তের কথা বলা হলো, ইন্দ্রজিতের ইন্দ্রের ছেলে, ঠিক আছে, আরেকটু ঘাটাঘাটি করে জানা যাবে যে পুরাণ অনুসারে জয়ন্ত যে ইন্দ্রের ছেলে, সে কাকের রূপ ধারণ করায় যেহেতু অমৃতটির ছোঁয়া তার ঠোঁটে লেগে গেছিল, তাই কাক কিন্তু একরকম ভাবে দীর্ঘ জীবন লাভ করে থাকে। এবং বলা হয়ে থাকে যে দুর্ঘটনা ছাড়া কাকের মৃত্যু হয় না, দুর্ঘটনা ছাড়া সচরাচর কাকের মৃত্যু হয় না। আর দুর্বাঘাসের ওপরে যেহেতু অমৃতে কতগুলো ফোঁটা পড়েছিল, তাই দুর্বাঘাস অত্যন্ত পবিত্র এবং গণেশ ঠাকুরের পুজোয় দুর্বাঘাস লাগে, এটাও কিন্তু পুরাণই ব্যাখ্যা করছে। অন্যদিকে স্যার বলে রাখি, এটাও তথ্য পাওয়া যায় যে না, এই ইন্দ্রের সন্তান জয়ন্ত নয়, বরং বিষ্ণু তার যে রূপতার, তার যে অবতার, তিনি মোহিনী রূপ ধারণ করেছিলেন, তিনি তার বাহন গরুরকে বলেছিলেন সেটাকে উড়িয়ে নিয়ে যাওয়ার জন্য। তো সুতরাং মতভেদ রয়েছে, গরুর নাকি জয়ন্ত কাক বেশে তিনি কাক রূপ ধারণ করেছিলেন, এটা একটু নিয়েও মতভেদ রয়েছে। এনিবে, আমরা যদি ইতিহাসের আঙিনায় চলে আসি মডার্ন হিস্ট্রির দিকে, তাহলে দেখতে পাবো যে ব্রিটিশ পৃষ্ঠপোষকতায় কিন্তু মেলা হতো। স্বাধীনতার আগে এই কুম্ভ মেলার আয়োজন করত খোদ ব্রিটিশ সরকার। যদি তাকেই দেখা যায়, দেখবে 1850-এর দশকে ইংরেজ চিত্রশিল্পী JM টার্নারের হরিদ্বারের কুম্ভ মেলার একটা চিত্র তিনি উদ্বোধন করেছেন, যেখানে এই ইস্পাতের খোদাই করে করে তিনি একটা এই কুম্ভ মেলার একটা প্রতিচ্ছবি তিনি তুলে ধরেছেন। ঠিক আছে, তো সুতরাং ডাইরেক্ট এই যে হরিদ্বারে যে 1850 সালে কুম্ভ মেলা হতো ব্রিটিশ পিরিয়ডে, সে তো পরিষ্কার তথ্য প্রকাশিত হয়েই যাচ্ছে, পায়ে যাচ্ছে। সুতরাং সেই সময় কেবল কুম্ভ মেলা খুঁটিনাটি সুরক্ষার দিক সব ক্ষতি দেখতে ইংল্যান্ড থেকে নাকি জেনারেল একজন পোস্টে পদমর্যাদার একজন অফিসার আসতেন এবং শুধুমাত্র কুম্ভ মেলার আয়োজনে তদারকি তিনি করতেন। মানে এক্সিকিউটিভ ব্রিটিশ ইংল্যান্ড থেকে আসতো পুরো মেলাটাকে আয়োজন করার জন্য, এতটাই তার পপুলারিটি ছিল ব্রিটিশ পিরিয়ডে। ধীরে 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 যখন দেশ স্বাধীন হয় 1954, প্রথম প্রয়াগরাজেই প্রথম এই আফটার ইন্ডিপেন্ডেন্স আমাদের ভারতবর্ষে, স্বাধীন ভারতবর্ষে ভারতের প্রথম স্বাধীন এই কুম্ভ মেলা আয়োজন করা হয়। এবং কুম্ভে গঙ্গা স্নানে খোদ সেই সময় আমাদের কংগ্রেসের প্রধানমন্ত্রী প্রাক্তন জওহরলাল নেহেরু উপস্থিত ছিলেন এবং উপস্থিত ছিলেন সেই সময় ভারতের প্রথম রাষ্ট্রপতি শ্রী ডাক্তার রাজেন্দ্র প্রসাদ। কিন্তু সেই সময় একটা দুর্ঘটনা ঘটে, 800 জন মানুষ পদপিষ্ট হয়ে মারা যায়, তার দায়ভারও কিন্তু কংগ্রেস সরকার এখনো বয়ে চলেন। মানে কংগ্রেসের দিক থেকে ম্যানেজমেন্টে কোথাও না কোথাও মিসম্যানেজমেন্ট ছিল, হোয়াট এভার, বাট ঘটনাগুলো ঘটে, আর আফটার ইন্ডিপেন্ডেন্স ঘটনাগুলো ঘটে। কি কি মিসম্যানেজমেন্ট না হয়েছে, বর্তমানে কি হচ্ছে, সেগুলো আমরা অ্যানালাইসিস করবো। এটা হচ্ছে গিয়ে মডার্ন হিস্ট্রির গল্প। আমরা যদি আরো এক ধাপ চলে যাই যে ভাই এইবারে কি কোনো মিসহ্যাপ হয়নি, সমালোচনা কি উঠে আসেনি, তাহলে এসছে স্যার। তাহলে ঘটনাগুলো আমরা দেখলাম, এবার যদি সমালোচনাগুলো দেখার চেষ্টা করি তাহলে সেটা কি, ক্রিটিসিজমগুলো কি কি। মহাকুম্ভ মেলা নিয়ে যেমন ট্রেন্ডে খবর রয়েছে, একদম সায়েন্স পাস করা লোকজনও ছুটে ছুটে যাচ্ছে, আবার সায়েন্স পাস করা না লোক করাও যাচ্ছে না।
নানা রকম তর্ক বিতর্ক, সোশ্যাল মিডিয়াতে কমেন্ট বক্সে নানা রকম মন্তব্য চলে আসছে, পাপ পুণ্যের থট প্রসেস নিয়ে প্রশ্ন চলে আসছে, আদৌ কি পুণ্য হবে কি হবে না, পরিবেশের ভারসাম্য রক্ষা নষ্ট হয়ে যাচ্ছে, দূষণ হচ্ছে, নানা রকম সমালোচনা আসছে। অনেক জায়গায় তোমরাও অনেক সময় বা আমরা কমেন্ট করার চেষ্টা করছি, কমেন্ট পড়ছি অনেকে আমরা। একটা জিনিস, কতগুলো জিনিস আমাদের কিন্তু এই সমালোচনাগুলোর থেকে উঠে আসছে। কি কি দিক উঠে আসছে, সমাজ কিভাবে চিন্তা করছে, বুদ্ধিজীবী মানুষ কি করে চিন্তা করছে, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ দিক কি করে চিন্তা করছে, সবটাকে নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে যে ভাই, এই মহাকুম্ভ মেলা নিয়ে যে উচ্ছ্বাস উত্তেজনা রয়েছে, তা সত্ত্বেও বারংবার কিন্তু এই বড় একটা মেলা যখনই হয়, তখন তার দুর্ঘটনা বা তাকে সামলানোর জন্য যে নানা রকম পরিস্থিতি হয়, সেটা কিন্তু খবরের কাগজে ওঠে। বেশি দুর্ঘটনা ঘটে না, সুতরাং দুর্ঘটনাগুলো কিন্তু একবার এই 2025 সালেই যে হলো এই মৌনী সংক্রান্তির দিনকে, তা কিন্তু নয়। 1954 থেকে 2025 সাল বারবারই কিন্তু পদপিষ্ট ঘটনা ঘটেছে, পদপিষ্ট হয়ে মানুষ আহত নিহত হয়েছে, এ ঘটনা কিন্তু বারবার হয়েছে। ঠিক আছে, 1954-এর যদি ইতিহাস দেখা যায়, যেটা প্রথম ভারতবর্ষ স্বাধীনতার পর প্রথম যে আয়োজনটা হয়েছিল, সেখানে প্রথম কুম্ভের হিসাবে চিহ্নিত হয়েছে, এবং তেমনই এই কুম্ভ মেলায় প্রথম কুম্ভ মেলাতেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। 1954-এর 3 ফেব্রুয়ারি ওই একই মৌনী অমাবস্যার দিনে স্নানে নেমে পদদলিত হয়ে যায় প্রচুর মানুষ, নদীতে ডুবে মৃত্যু হয়ে যায় অন্তত 800 জনের। 1954-এর ঘটনা স্যার, যেটা তাই বলছে, খবর তাই বলছে। 1986-এর যে কুম্ভ হয়েছিল হরিদ্বারে, সেখানে আবার দুর্ঘটনা ঘটে। উত্তরপ্রদেশের তৎকালীন, কারণ তখন উত্তরাখণ্ড আর উত্তরপ্রদেশ একই ছিল, তো উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী বীর বাহাদুর সিং বিভিন্ন রাজ্যের বেশ কয়েকজন মুখ্যমন্ত্রী সহ এবং অন্যান্য এমএলএ এমপি সাহেবদের নিয়ে যখন গেছিলেন, সেখানে একটা বিশৃঙ্খলতা দেখা যায় এবং নিরাপত্তার অভাবে, কর্মীদের অভাবে সেখানে নদীতে প্রবেশ করতে বাধা দিলে একটা হুড়োহুড়ি পরিস্থিতি তৈরি হয়েছে। ঠেলাঠেলিতে অনেক লোকের প্রায় 200 জনের মৃত্যু হয়েছিল বলে এটা খবরে উঠেছিল সেই সময়। 1986-এর গল্প স্যার। আবার যদি চলে আসি 2003 সালের গল্প, স্যার অ্যাক্সিডেন্ট কি হয়েছে এখানে, তাহলে দেখবো মহারাষ্ট্রের নাসিকে যখন এটা আয়োজন করা হয়েছিল, তো পবিত্র ডুব দেওয়ার জন্য সেই ধাক্কাধাক্কি শুরু হয়, পূর্ণ করতে হবে পূর্ণ করতে হবে পূর্ণ করতে হবে, ধাক্কাধাক্কি শুরু হয়ে অন্তত সেই সময় 39 জনের মৃত্যু হয়েছিল। 2003 সালের কুম্ভ মেলার ইতিহাস। 2013 সালের কুম্ভ মেলার ইতিহাস কি বলছে, যে সেই সময় 10ই ফেব্রুয়ারি এলাহাবাদের রেল স্টেশন ভেঙে গেছিল, তাতে অন্তত 45 জন পুণ্যার্থী আহত হয়ে যান এবং অন্তত 43 জনের প্রাণ যায়। এবং ভেরি রিসেন্ট এবছর যে মহাকুম্ভ মেলা হলো 2025 সালে, এই মৌনী অমাবস্যা উপলক্ষেই কোটি কোটি মানুষ সেখানে আরো বেশি করে আসেন পুণ্য অর্জন করার জন্য, এবং সেখানে আচমকা ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়, নিয়ন্ত্রণের একদম বাইরে বেরিয়ে যায় এবং সেখানে পদপিষ্ট হওয়ার ঘটনা দেখা দিচ্ছে। সেখানে বেশ কিছু মানুষজন কিন্তু এই স্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে যাচ্ছে এবং নিহত আহত হচ্ছেন। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স যদি দেখার চেষ্টা করি, তাহলে তথ্যগুলো স্যার কি দেখবো, পার্টিকুলারলি এই এই খবরে দেখাচ্ছে, দেখো মিসআপ হয়েছে 2025 সালে, এবং সেখানে ক্যাজুয়ালিটি হচ্ছে অ্যাটলিস্ট 30 এবং ইনজিওর হচ্ছে 60। ঠিক আছে, রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে, এছাড়াও ফায়ার ইনসিডেন্ট ঘটেছে, স্ট্যাম্পেডে হয়েছে, এছাড়াও যদিও ওখানে অনেক রকম পরিস্থিতি ছিল ম্যানেজমেন্টের, তবুও এই দুর্ঘটনাগুলো ঘটেছে, মিসআপগুলো হয়েছে। ঠিক আছে, এবার চলে আসা যাক অন্য সমালোচনার দিক থেকে, পরিবেশ দূষণ সমাচার জন্য আদৌ কি স্যার পুণ্য অর্জন হলো না পরিবেশ দূষণ হয়ে গেল? তর্ক বিতর্ক থাকবেই, বাট কতগুলো ফ্যাক্টও থাকবে স্যার। ফ্যাক্ট কি? ফ্যাক্ট বলছে সরকারি যে পার্টিকুলার মন্ত্রক রয়েছে, তারাই রিপোর্ট পেশ করছে। সেটা কি? পার্টিকুলার জল দূষণ নিয়ে সমালোচনা উঠে আসছে। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের অধীনে যে পর্ষদ রয়েছে, তারা একটা রিপোর্ট প্রকাশ করেছে এবং তারা বলছে যে মহাকুম্ভের মেলাতে নদী স্নান করা হচ্ছে, সেখানে জলের যে গুণগত মান তা ঠিকঠাক ছিল না। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জাতীয় পরিবেশ আদালতে যে রিপোর্ট জমা দিয়েছে, তাই স্পষ্ট বলা হয়েছে প্রয়াগরাজে মহাকুম্ভের সময় পুণ্যার্থীরা যে নদীতে স্নান করেছেন, ভিড়ের মধ্যে এক চিলতে জায়গা নেই। ওই জলে উচ্চমাত্রার মল, পলিফর্ম, মানুষের মলমূত্র মিলেমিশে, মানে নোংরা একটা ঠিক জীবাণু ব্যাকটেরিয়া ভরপুর একটা মানুষজন, যেখানে দেশ বিশেষের বিভিন্ন মানুষ ছুটে আসছে। চূড়ান্ত পরিমাণে জলের দূষণ হয়েছে। নদীর জলের গুণমান পরীক্ষা করে জানানো হয়েছে যে কুম্ভের নদীর জল আর স্নানের যোগ্যই নয়। টিপিসিবি যে রিপোর্ট দিতে, তাতে এক কথা স্পষ্ট বলা হয়েছে যে সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর তেমনটাই, এবং এনজিটি ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল বেঞ্চ উল্লেখ করেছে যে উত্তরপ্রদেশের দূষণ নিয়ন্ত্রণ বোর্ড বা ইউপিপিসিবি
পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মোটামুটি ব্যর্থই হয়েছে বলে তারা এখানে উল্লেখ করেছে। এবং সেখানে বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের নেতৃত্বাধীন যে এজলাস, সেখানে প্রসঙ্গ উঠে আসে যে উত্তরপ্রদেশের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে, যদিও সেটা উত্তরপ্রদেশের সরকার খণ্ডন করে দিয়েছে এবং তারা দেখিয়েছে যে তারাও ভাই কাজকর্ম করার জন্য, এই পরিবেশ জল দূষণকে রক্ষা করার জন্য তারাও কিন্তু লোকজন নামিয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, তারাও তাদের দাবি জানিয়েছে। যদিও কিন্তু সরকারি রিপোর্ট একরকম ভাবে রাজ্য সরকারের রিপোর্টের বিরুদ্ধে কেন্দ্র সরকারের রিপোর্টগুলো তারা কিন্তু ঠিকঠাক করে ম্যাচ যাচ্ছে না। তো পাপ পুণ্য তো অন্যান্য গল্প আছে স্যার, পুণ্য হবে কি পুণ্য হবে না তার তো শাস্ত্রজ্ঞ বিচারক হবে। আমরা তো স্যার যারা যারা পড়াশোনা করতে এসছি তারা তো সরকারি নিয়োগের জন্য এসছি, সরকারি চাকরি পাওয়ার জন্য এসছি। যদি আমাদেরকে লিখতে বলে আমাদের কতগুলো দিকও আরো মনে রাখতে হবে তর্কে না গিয়ে। সুতরাং সেই বিষয়ে আমরা নির্দিষ্টভাবে থাকবো। আশা করবো বিনা বিনা কারণে তর্ক বিতর্ক এই ক্লাসটি নিয়ে হবে না। তোমরা মন দিয়ে আসলে একজন একজন অ্যাসপিরেন্টের পয়েন্ট অফ ভিউ থেকেই এই তথ্যগুলোকে অ্যানালিসিস করবে এবং সেই অনুযায়ী লিখবে। কারণ সরকারের ক্ষমতায় যারা আসে তারা হয়তো পাল্টে পাল্টে যায়, কিন্তু যারা সরকারি চাকরি করে, তোমরা যারা স্বপ্ন দেখছো, তারা কিন্তু তাদের কোনো পার্সোনাল জায়গা থাকলেও তোমরা কিন্তু নিরপেক্ষ থাকবে, কারণ তোমরা দেশ চালাবে। এটা যদি বিউরোক্রেসির মূল বক্তব্য। তো কতগুলো যদি বৈশিষ্ট্য দেখে নেওয়া যায় এবারের গল্পগুলোতে, যখন মহাকুম্ভ হচ্ছে এই 140 বছর পর 2025 সালে দাঁড়িয়ে, সেই সময় উত্তরপ্রদেশের যে প্রয়াগরাজে যে আয়োজন করা হলো, সেই সময় মুখ্যমন্ত্রী থাকছেন কে? যোগী আদিত্যনাথ। রাজ্যপাল সে সময় থাকছে আনন্দীবেন প্যাটেল। সেই সময় যখন 140 বছর যখন হচ্ছে এই মহাকুম্ভ আয়োজনটা 2025 সালে, সেই সময় দাঁড়িয়ে কিন্তু ভারতের বৃহত্তম রাজ্য, আমাদের জনসংখ্যার দিক থেকে উত্তরপ্রদেশ হলেও আয়তনের দিক থেকে কিন্তু এটা ফোর্থ স্থানে রয়েছে, ফোর্থ বৃহত্তম স্থানে রয়েছে। এবং এই উত্তরপ্রদেশ, বর্তমান যে উত্তরপ্রদেশ, সেখানে কিন্তু সব থেকে বেশি রাজ্যের সীমানা রয়েছে বর্তমানে, যেখানে 9খানা রাজ্য এবং একটি ইউনিয়ন টেরিটরির সাথে সীমানা রয়েছে। কমেন্টে জানিয়ে দাও কোন কোনগুলো সেগুলো, যাতে বুঝতে পারবো যাতে তোমরা ক্লাসটা ঠিকঠাক করে ফলো করতে পেরেছো কিনা। মহাকুম্ভ মেলায় তীর্থযাত্রীদের নানা অসুবিধা দূর করার জন্য কিন্তু সরকার যে বলছিল না উদ্যোগ নেয়নি, কোনো রকম কাজকর্ম হয়নি, না কিছু কিছু হয়েছে স্যার। অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম তো না হলে তো আয়োজন হবে কোত্থেকে? কি কি হয়েছে? মোবাইল অ্যাপ্লিকেশন মহাকুম্ভ মেলা 2025 চালু করা হয়েছিল, মানে মহাকুম্ভ মেলার নামে 2025 সাল নামে একটা অ্যাপ বেরিয়ে গেছিল সরকারের তরফ থেকে। 2025 সাল মহাকুম্ভ মেলার জন্য মহাকুম্ভ এলাকাকে উত্তরপ্রদেশের 76তম জেলা, একটা জেলায় যে যে ফ্যাসিলিটি থাকা দরকার সেরকম একটা অস্থায়ী জেলা তৈরি করা হয়েছিল। 76 জেলা চালু করা হয়েছিল এই উত্তরপ্রদেশে, যাতে এতগুলো মানুষকে একটা বিশাল বড় এরিয়া, 4000 হেক্টর বললাম, সেখানে সার্ভিস দেওয়া যেতে পারে। মহাকুম্ভ মেলার আধ্যাত্মিক তাৎপর্য যাতে আরো ছড়িয়ে যায়, সেই কারণেও কিন্তু সরকারের তরফ থেকে একটা কুম্ভবাণী নামে, খুব ইম্পর্টেন্ট, কুম্ভবাণী নামে কিন্তু FM চ্যানেল চালু করা হয়েছিল। যদিও এখানেও বিতর্কের জায়গা থাকে যে সরকার আদৌ কি ধর্মকে প্রমোট করতে পারে, সেকুলারিজম ভার্সেস এই গল্পগুলো উঠে আসে। সেখানে তো আবার অন্যান্য জন্য অন্যান্য রকম আরও অ্যান্টি বা ফরে এগেনস্টে মন্তব্য করতেই পারো, কিন্তু সেটা মাথার মধ্যে রাখবে একজন স্টুডেন্ট, একজন অ্যাসপিরেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে। সুতরাং বেকার বেকার তর্ক বিতর্ক করার আমার মনে হয় না, এই পার্টিকুলার যে নিরিখে যে উদ্দেশ্যে পড়ানো হচ্ছে সেই উদ্দেশ্যে কিন্তু এই জিনিসটা নয়। ঠিক আছে, আমরা কোনো পক্ষেই নেই ভাই, আমরা ডেটাগুলোকে নিয়ে আমরা অ্যাসপিরেন্ট হিসাবে পয়েন্ট আউট করার চেষ্টা করব। নেক্সট, যদি এইবারের মহাকুম্ভটার যদি আমরা বা মহাকুম্ভের বা কুম্ভের যদি আমরা তাত্ত্বিক দিক বা তাৎপর্যগুলো, গুরুত্বটা কি, সিগনিফিক্যান্সটা কি, সেটা দেখার চেষ্টা করি, তাহলে কি দেখবো স্যার? আধ্যাত্মিক বেশ কিছু তাৎপর্য রয়েছে। যেহেতু এটা হিন্দুদের সব থেকে বড় শান্তিপূর্ণ একটা মেলা, সুতরাং একটা পবিত্র অনুষ্ঠান সেই হিসেবে বিবেচিত করা হয়। তাহলে অর্থাৎ আধ্যাত্মিক যে শুদ্ধিকরণ, যে পরিত্রাণ এবং পুনর্জন্ম, অর্থাৎ যে মোক্ষ লাভ করতে হবে সে চক্র থেকে মুক্তির জন্য, মোক্ষ লাভ করার জন্য এইটার প্রসঙ্গ বারবার করে উঠে আসে, মানে অমরত্ব পাওয়ার জন্য চলে আসে। যে ওই জলে ডুব দিলেই কোনো একটা কালে অমৃত পড়েছিল, সুতরাং ডুব দিলেই অমরত্ব লাভ হয়ে যাবে, পাপক্ষয় হবে। যদিও শাস্ত্রও এটাও বলছে, ভগবদ্গীতায় কিন্তু এটাও বলা হচ্ছে যে মানুষ আমরা আমাদের কর্মের মাধ্যমে পাপ করি বা পুণ্য করি, তার দায়ভার ঈশ্বর নেয় না, তার দায়ভার অমরত্ব নেয় না। যদি প্রকাশ্যে ভালো করে ভাবা যায় যে সমুদ্রের মধ্যে চলাই যে নানা রকম ভেষজ গুণাবলী সেগুলো তো উঠে এসেছিল। তো সেখানে আমরা যে ওষুধ খাচ্ছি, আমরা যে মেডিসিন নিয়ে থাকি, সেই মেডিসিনগুলোও কিন্তু কোথাও না কোথাও আমাদেরকে জীবনকে একটু দীর্ঘায়িত করে, আমাদের রোগ মুক্তি করার চেষ্টা করে। তো সেরকমভাবেও কিন্তু একরকমভাবে অমরত্ব লাভ, আমাদের চিন্তা ভাবনা। আবার তুমি একরকমভাবে ভাবতে পারো, এই যে পার্টিকুলার একটা মহাকুম্ভ মেলা যাচ্ছ, এত দেশ বিদেশের পর্যটক আসছে, কালচারাল একটা সমাগম হচ্ছে, চিন্তা ভাবনা সমাগম হচ্ছে,
সেখানে গিয়ে গিয়ে কোন মানুষ কিরকম থট প্রসেস করছে, ডুব দেওয়ার নয়। হ্যাঁ, নোংরা যেমন একদিকে আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা যেমন একদিকে, এত মানুষের সমাগম হলে একটা মিসম্যানেজমেন্ট হয়েই থাকে। চেষ্টা নিশ্চয়ই সরকার করেছে বা করার চেষ্টা করবে। হোয়াট এভার যাই হোক না কেন, তর্ক বিতর্ক থাকবেই, একে অপরের বিরুদ্ধে তো ফাঁক ফোকর খোঁজার চেষ্টাই করবে। কিন্তু একজন মানুষ হিসেবে তুমি যদি ভাবো, তাহলে দেখবে যে কালচারাল যে বন্ডিংটা হলো, যে কোনো সম্প্রদায় তুমি যদি কালচারাল বন্ডিংটা হয়, বিভিন্ন মানুষজন কি কি থট প্রসেসে আসছে, না হলে এই কেন কি করলে এই ডেভেলপমেন্টগুলো হয়, এই চিন্তার গড়ার বিকাশটাও কিন্তু একজন মানুষের, মেলাগুলো হয় কেন, যে কোনো ফেস্টিভ্যাল, যে কোনো মেলাগুলো হয় কেন, একে অপরের চিন্তার বৃদ্ধি করার জন্য, বিকাশের জন্য। সাংস্কৃতিক যেটা বলছিলাম, কালচারাল যে একটা ঐক্যতা, সেটা বেড়ে যায়। একটা অনুষ্ঠান বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ মানুষের যে একত্রিত হওয়ার ক্ষমতা, সেটা একটু সাহায্য করে, এনহ্যান্স করে। গণসমাবেশের মাধ্যমে বৃহত্তম শান্তিপূর্ণ সমাবেশের জন্য গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে অলরেডি নাম করে নিয়েছে। 2019 সালে পার্টিকুলারলি কুম্ভ মেলায় প্রায় 12 কোটি লোকের সমাগম ঘটেছিল, যেটা সর্বকালের জন্য সর্ববৃহৎ শান্তিপূর্ণ জনসমাবেশ ছিল, শান্তিপূর্ণ ছিল 2019 সালেরটা। এবার তো 65 কোটি প্লাস হয়ে গেছে। তো যদিও ওখানে মিস অ্যাপ হয়েছে, বাট 2019 সালে কিন্তু এটা শান্তিপূর্ণ ছিল, যেটা গিনিস ওয়ার্ল্ডে কিন্তু রেকর্ড করেছিল। ঠিক আছে, তীর্থযাত্রা পর্যটন, কুম্ভমেলা স্থানীয় পর্যটনকে আরও ভাবে, এই যে কোনো একটা মেলা যখন হয়, তো স্থানীয় যে ট্যুরিজম, সেটা আরেকটু প্রমোট হয়ে যায়, স্থানীয় ব্যবসা বৃদ্ধি পেয়ে যায়, লোকজনের আয় বাড়ে যায়, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে বিভিন্ন রকম তীর্থযাত্রী দেশ বিদেশ থেকে উড়ে আসছে। সুতরাং বিপুল সংখ্যায় মানুষের আগমনের জন্য স্থানীয় এবং জাতীয় অর্থনীতিতে তার একটা অবদান রাখা হয়। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে 2017 সালে কিন্তু কুম্ভ মেলাকে একটা কালচারাল হেরিটেজ সাইট হিসাবে কিন্তু গণ্য করা হয়েছে। সুতরাং সেই দিক থেকেও কিন্তু এটার ইম্পর্টেন্স অত্যন্ত। এছাড়াও যদি ইকোনমিক্যাল বা আমরা কুম্ভ মেলার যদি অন্যান্য দিক আলোচনা করার চেষ্টা করি, তাহলে পজিটিভ দিক কি আছে স্যার? সরকারের অনুমান যে এইবারে অনুমান করে 40 থেকে 35 কোটি লোক আসবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা হয়েছে প্রায় 65 কোটির বেশি, 65 করোড়ের বেশি লোক চলে গেছে। সুতরাং একটা বিপুল সংখ্যক লোক আসলে সেখানে একটা বিশাল বড় আয়ের জায়গা থাকবে। ঠিক আছে, সরকারি হিসাব অনুযায়ী বলছে যে 4000 হেক্টর এলাকা জুড়ে 1,60,000 তাঁবু খাটানো হয়েছে। সেখানে পুরনো মেলার কার্যক্রম তদারক করতে প্রায় 40,000 পুলিশ এবং নিরাপত্তা কর্মী, 15,000 পরিচ্ছন্নতা কর্মী ছিল, এবং 99টি পার্কিং লট তৈরি করা হয়েছিল, এবং 5 লাখ গাড়ি রাখার ব্যবস্থা করা হয়েছিল, এবং 30টি ভাসমান সেতু তৈরি করা হয়েছিল। তাহলে ন্যাচারালি সরকারেরও এইগুলোতে খরচা হয়েছে। 67,000 ল্যাম্পপোস্ট তৈরি করা হয়েছে, 1.5 লাখ টয়লেট তৈরি করা হয়েছে, 25,000 ডাস্টবিন তৈরি করা হয়েছে, 200টি ভাসমান পানীয় জলের বুথ, 85টি নলকূপ স্থাপন করা হয়েছে যাতে জলের অভাব না হয়। ভারত সরকার জানিয়েছে তারা উৎসবকে আয়োজন করার জন্য 7,000 কোটি টাকা ব্যয় করেছেন। সুতরাং একটা মহা আয়োজন, ইনভেস্টমেন্ট। একই রকম ভাবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কিন্তু বলেছিলেন এই মেলাটা হওয়ার শুরুর দিকে, 40 কোটি পুণ্যার্থীও যদি গড়ে আসেন এবং গড়ে যদি 5,000 টাকাও খরচ করেন, এই হোটেলে থাকা, খাবার খাওয়া, এত দিন ধরে থাকা যদি খরচ করেন, তাহলে 2 লক্ষ কোটি টাকা কিন্তু বাণিজ্য হবে এই উত্তরপ্রদেশকে ঘিরে। মানে 7,000 কোটি টাকাকে যদি ইনভেস্ট করা যায়, 2 লাখ টাকা কিন্তু ফিরে আসবে। তার মানে 40 কোটি নিরিখে তিনি বলেছেন। খেয়াল করে দেখো, এসছে কিন্তু 65 করোড়। সুতরাং বহু টাকা রিটার্ন এসছে, এই আঞ্চলিক ব্যবসা হয়েছে, জিএসটি বাবদ 50,000 কোটি টাকা কিন্তু লাভ হয়েছে সরকারের, এই পার্টিকুলার সরকারের, এবং রাজস্ব বৃদ্ধি পেয়েছে, এবং জিডিপিতে কিন্তু মানে পার্টিকুলার 1% বাড়িয়ে দিতে পেরেছে। সবটা মিলিয়ে সরকার, কেন্দ্র সরকার, রাজ্য সরকার সবটা মিলিয়ে কিন্তু ব্যাপক একটা আয়ের সমারোহ হয়েছে। স্থানীয় ব্যবসা বাণিজ্য প্রমোট হয়েছে, ব্যবসায়ীরা উপকৃত হয়েছে, স্থানীয় ছোট ছোট শিল্প মানে যারা ব্যবসায়ী তাদের যেমন লাভ হয়েছে। আবার পর্যটন একবারে একটা ধাক্কায় বড়সড় ঘুরে গেছে, রাজ্যের অর্থনীতি ঘুরে গেছে। সুতরাং একটা আয়োজন শুধুমাত্র ধার্মিক দিক নয়, তার আর্থিক দিকেও কিন্তু তার লাভ রয়েছে। ঠিক আছে, আরো যদি দেখা যায় যে স্যার এর সঙ্গে, এই কুম্ভ মেলার সঙ্গে কি পশ্চিমবঙ্গের কোনো কানেকশন আছে? পশ্চিমবঙ্গের কুম্ভ মেলার কোনো কানেকশন স্যার আছে? আছে স্যার। কি স্যার? পশ্চিমবঙ্গের বাঁশবেড়িয়া নামক যে জায়গাটা আছে ব্যান্ডেলের পরেই, ত্রিবেণী, সেখানে সঙ্গমে এটাও কিন্তু কুম্ভ মেলাটা হয়। আমরা জানি কি স্যার, গঙ্গার, যমুনা এবং সরস্বতী মিলছে প্রয়াগরাজে, উল্টো দিকে এটা তো মিশছে, উল্টো দিকে পশ্চিমবঙ্গের এই ত্রিবেণীতে ভাগীরথী তার আগে ভাগ হয়ে যাচ্ছে পদ্মা। তো সুতরাং এখানে ভাগীরথী তৈরি হচ্ছে, গঙ্গা ভাগ হচ্ছে, আবার সরস্বতী আসছে। এটা লোকাল সরস্বতী, তোমরা জানো সরস্বতীনাথ চট্টোপাধ্যায়ের এই হুগলি জেলার সরস্বতী নদী। সুতরাং এখানেও কিন্তু ডিস্ট্রিবিউট হচ্ছে, শাখা নদী বেরোচ্ছে আর কি।
ডিস্ট্রিবিউট হচ্ছে, মানে এখানে যখন এক জায়গায় জোড়া লাগছিল, এখানে নদীগুলোর জল কি হচ্ছে, ছেড়ে দিচ্ছে, বেড়ে যাচ্ছে। সুতরাং এখানে এই যে মুক্তি, এখানেও সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গে একদিকে যেমন ভারতবর্ষের এই জায়গাটাতে সমস্ত জলগুলো এক জায়গায় জড়ো হচ্ছে, এখানে আবার কিছু ডিস্ট্রিবিউট হচ্ছে। তো সেখানে এই কারণে কিন্তু এই ত্রিবেণী সঙ্গমে অনুষ্ঠান আয়োজিত করা হয় এবং মাঘ সংক্রান্তি উপলক্ষে কুম্ভমেলা আয়োজন করা হয়, এবং যেটা কিন্তু আজকের নয়, বহু শতাব্দী ধরেই কিন্তু এই পশ্চিমবঙ্গে আলোচনাটা এই আয়োজনটা হয়ে থাকে। বিখ্যাত মানে তাত্ত্বিক রঘুনন্দন ভট্টাচার্যের যে প্রায়শ্চিত্ত তত্ত্ব গ্রন্থে তিনি ত্রিবেণীকে দক্ষিণের প্রয়াগ নামে উল্লেখ করেছেন, এবং গঙ্গাসাগর মেলা শেষে সাধুসন্তরা পদব্রজে এসে এখানেই স্নান করতেন। গঙ্গাসাগর যে কপিল মুনির আশ্রম, সেখান থেকে কিন্তু মানুষজন এসে এখানে আবার পুণ্য লাভ করার জন্য তারা আবার হাঁটতে 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 এসে এই ত্রিবেণী দেশে একটা ডুব মারত। এটা আজকের কালচার নয়, প্রাচীন কালচার। এই আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে কুম্ভমেলার কিন্তু মানে যথেষ্ট নিবিড় সম্পর্ক রয়েছে। সপ্তগ্রাম ত্রিবেণী শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্যের কেন্দ্রস্থল একটা সময় ছিল, আমরা সেটা ভালো করে জানি। তবে মুসলিম শাসকের সময় এবং ব্রিটিশ আমলে যেহেতু পশ্চিমবঙ্গ, বাংলাদেশে এই এই কালচার একটা বড়সড় জায়গা ছিল, ন্যাচারালি সাপ্রেসড হয়েছে কালচারটা। তো ত্রিবেণীর মন্দির তীর্থস্থান ধ্বংসপ্রাপ্ত হওয়ার ফলে এই কুম্ভমেলার যে ঐতিহ্য পশ্চিমবাংলাতেও কোনো একটা সময় হতো, সেটা অনেক সময় বিলুপ্তপ্রায় হয়ে যায়। 1979-এ গবেষক এলান মরিসিন তার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণাপত্রে যে সংক্রান্ত বইপত্র রয়েছে, সেখানে সংক্রান্তিতে পবিত্র স্থানে কথা উল্লেখ করেছেন। অর্থাৎ 1979-এ কিন্তু এই পশ্চিমবঙ্গের ত্রিবেণী জায়গাতে এই পার্টিকুলার কুম্ভমেলার আয়োজন করা হতো, তার তথ্য তিনি তুলে ধরেছেন। কে? এলান মরিসন, ঠিক আছে, মরিনিস সরি। বাংলা সাহিত্য এই মেলার কথা পাওয়া যাচ্ছে বিভিন্ন প্রেক্ষাপটে। 703 বছর পর 2023-22 সালে ত্রিবেণীতে পুনরায় কুম্ভমেলার আয়োজন করা শুরু হয়ে যায়, ঠিক আছে। অর্থাৎ আবার এই পশ্চিমবঙ্গের ত্রিবেণী, কল্যাণীর উল্টো দিকে বা আমাদের এই পার্টিকুলার এই বাঁশবেড়িয়া অঞ্চলে এই মহাকুম্ভের আয়োজন, এই কুম্ভের আয়োজন, মহাকুম্ভ শুধু নয়, কুম্ভের আয়োজন কিন্তু আবার ফিরে ফিরে আসে। তো পশ্চিমবাংলার সঙ্গেও কিন্তু এই যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, ঠিক আছে, এটাও জেনে রাখা দরকার। তো আমরা যদি এই মহাকুম্ভ নিয়ে আমাদের অ্যান্সার রাইটিং করতে দেয়, প্রথম কথা স্যার কি? প্রথম কথা হচ্ছে মহাকুম্ভ নিয়ে অ্যান্সার রাইটিং কি করতে দেবে? বলতেই পারে যে রাইট আ ভিউ অন রিসেন্টলি occurred মহাকুম্ভ ফেস্টিভ্যাল ইন 2025 ইন ইন্ডিয়া, বলতেই পারে। তো সেক্ষেত্রে ডিসকাস বা এইসব কথা বললে বা রাইট ইউর ভিউ বললে, প্রথম কথা হচ্ছে স্যার আমরা বডি পার্টে কি লিখতে পারি? এক, কারেন্ট অ্যাফেয়ার্স কেস স্টাডি দেব যে কি হয়েছে না হয়েছে। বডিতে কি লিখবো স্যার? বডিতে আমরা লিখবো তার হিস্ট্রিক্যাল আর এই যে পৌরাণিক মাইথোলজিক্যাল যে ইনফ্লুয়েন্সগুলো রয়েছে সেইগুলোকে লিখব। তার সঙ্গে বডিতে আমরা লিখবো আরেকটা পার্ট, সেটা হচ্ছে ক্রিটিসিজম করব। তো কেউ বলবে ফরে, কেউ বলবে এগেনস্টে, তবে সেটা অবশ্যই নিজেদের একদম মানে কি বলবো লিমিটেশনে করার চেষ্টা করবে। এবং সেখানে আমরা ফরে যেগুলো লিখবো যে ভাই ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট হয়ে থাকে, ট্যুরিজমের ডেভেলপমেন্ট হয়ে থাকে, এইগুলোকে সোশ্যাল যে কালচার তার ডেভেলপমেন্ট হয়ে থাকে, এগুলো লিখতে পারি। এগেনস্টে স্যার দুর্ঘটনা ঘটে, ক্যালামিটিস ঘটে থাকে কিছু কিছু, তো সেইগুলোকে আমরা লেখার চেষ্টা করব। বা দূষণ হয়ে থাকে, পলিউশনের পয়েন্ট আমরা লিখতে পারি, যেহেতু আমরা এই পয়েন্টগুলো ডেটা পাচ্ছি, মানে আমরা যা করব কিন্তু তথ্যের নিরিখে করব, কোনো রকম জোর করে গায়ের জোরই কোনো পার্সোনাল চিন্তা ভাবনা আমরা এস্টাবলিশ করব না, কারণ আমরা বিউরোক্রেট হতে চাইছি, ঠিক আছে। অ্যান্ড আফটার দ্যাট আমরা কনক্লুশনে লিখতেই পারি যে স্যার এতগুলো যখন কালচার আসছে এবং ভারতবর্ষে যখন এই যে ইউনেস্কো আমাদেরকে এটা 2017 সাল থেকে যে হেরিটেজ দিয়ে দিয়েছে, সুতরাং এত লোকের সমাগম কেন হচ্ছে, কি আছে মাহাত্ম্য, এত লোকজন কি বলতে চাইছে, কি করতে চাইছে, সেই নিরিখে পরিবেশ দূষণকে মাথায় মধ্যে রেখে একজন নাগরিক হিসাবে বা সচেতন মানুষ হিসাবে আমরা যদি যেতে পারি তো ভিজিট করতেই পারি, খুব একটা কথা নয়। কিন্তু সেখানে সরকার আরেকটু টাইট হওয়ার দরকার আছে কোনো জায়গা দূষণের দিক থেকে। তো এটা বড় আয়োজন করতে গেলে কিছু না কিছু ফাঁক ফোকর থাকে, তো আশা করি মোটামুটি ঠিকঠাক গেছে এবং কোনো প্রাণহানি না হওয়াটাই কাঙ্ক্ষিত। এবং এটা তদানীন্তন কাল ধরে আমাদের একটা কালচার, ভারতবর্ষের সাংস্কৃতিক কালচার, ধার্মিক কালচার তো আছেই, কিন্তু ধর্মকে বাদ দিয়েও এটা কিন্তু সাংস্কৃতিক কালচার, যেখানে অর্থনীতি বারবার করে ফিরে আসে। তো সেটা আবার এসছে, আর ডেটাগুলো তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স নিরিখে সেই প্রথম যে পয়েন্টগুলো বলেছিলাম সেই নিরিখে তোমরা দিতেই পারো।
যে কথাগুলো বলছিলাম যে এতগুলো লোক ফ্লাইটে উঠছে না উঠছে, কতগুলো লোক উঠেছে না উঠেছে, তার কি প্রভাব, তুমি সেটা কিন্তু উপসংহারে ইনজিস্ট দিয়ে দিতে পারো, মানে কারেন্ট অ্যাফেয়ার্সটা তুমি আবার ফ্রি নিয়ে আসতে পারো। দিস ইজ দ্য অ্যান্সার রাইটিংয়ের ফ্রেম হওয়া উচিত। এছাড়াও তোমাদের তো রিপোর্ট রাইটিং দিতেই পারি ইংরেজি, বাংলায় প্রতিবেদনে তথ্যগুলো তোমাদের কাজে লাগবে বাবু। তো তোমরা এগুলোকে ঠিকঠাক করে পড়ে যেও। এবং আবার বলছি, যারা যারা প্রস্তুতি নিচ্ছ, সামনে যেহেতু মেন্সের পরীক্ষাটা হবেই, একদম নিশ্চিন্ত থাকো। তো সুতরাং প্রস্তুতি নাও, আর তোমার যদি মনে হয় আমাদের সঙ্গে যুক্ত হতে হবে, তাহলে অনলাইন অফলাইন যোগ হতে পারো মিসলিনিয়াস ক্লার্কশিপের জন্য। আর মিসলিনিয়াস যারা জিএস পেপারের জন্য পড়তে চাইছো, তারাও কিন্তু এই নিজের দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারো। ক্লাসে থাকি, তাই চেষ্টা করো হোয়াটসঅ্যাপ করে দিতে, নিজের নাম বা পার্টিকুলার কোন কোর্স কী বলতে চাইছো সেটা কিন্তু উল্লেখ করে দিতে পারো। আর ওই যে টেলিগ্রামগুলো জয়েন করে যাও। আর অবশ্যই তোমাদের যে চিন্তাভাবনা, তোমাদের কন্টেন্টের কী চাইছো না চাইছো, সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের গুরুত্বপূর্ণ মন্তব্য জানিয়ে দিও। আজকে স্যার যদি থাকলো, পরের দিন পরের টপিক নিয়ে দেখা হবে। আশা করি তোমাদের প্রত্যেকের প্রস্তুতি ভালো হচ্ছে। পড়তে থাকো, লড়তে থাকো, শিখতে থাকো, এবং আশা করি আমরা প্রত্যেকের কাঙ্ক্ষিত যে জায়গা যেটা আছে, আমরা এক্সাম কোম্পানির পরিবার, আমরা সবাই মিলে কিন্তু আরও এক ধাপ নয়, আমাদের স্বপ্ন যে চাকরি পাওয়া সেই দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। চলো, ভালো থাকো, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।